চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়, পরিদর্শনে গিয়ে বললেন প্রধান উপদেষ্টা। কালুরঘাট রেল ও সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন। শেরপুরে কৃষি প্রণোদনা প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ, সার বীজ ট্রে কেনার নামে হরিণ লুট। সেক্টরের সাথে পরিচিত আছে, যাগর খাতির আছে ও গরিব যায়। ধানশাইলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিচ্ছে। কুড়িগ্রামের নাগেশ্বরীতে তীব্র নদী ভাঙন, ঝুঁকিতে শতাধিক বসতঘর, ফসলি জমি, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জমিগুলো এখন সম্পূর্ণ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, নাই বাড়ি নাই ঘর, মানে এখানে তারপরও 5,000 টাকা ভাড়া নিয়ে মানুষের জায়গাতে আসি, ওজাল্লাও ভাঙি গেলে আর মানে এখানে নাই। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত খবর। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড 5-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশের অর্থনীতিতে পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া তিনি বলেন, এই বন্দর শুধু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে একটি মাল্টিমিডিয়া ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপরই বক্তব্য রাখেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এরপর বন্দর এলাকা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে যান তিনি, সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এরপরে কালুরঘাটে রেল সহ সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতায়, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম সার্কিট হাউস এলাকায় আছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। সরাসরি সেখানকার খবর তার মাধ্যমে জেনে নেব। অভি, প্রধান উপদেষ্টার আজ আর কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত আকারে জানতে চাই, দর্শকদের জানাতে চাই। ইসরাত, সকালে কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে একটি সভায় আপনি জানেন যোগ দিয়েছিলেন এবং সেখানে বন্দর ব্যবস্থাপনা নিয়ে তিনি বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা বলেন এবং চট্টগ্রাম বন্দরকে হৃৎপিণ্ড আখ্যায়িত করে বলেন যে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য বা সচল করার জন্য চট্টগ্রাম বন্দরই একমাত্র ভরসা, যেটাকে আসলে সর্বোচ্চভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন তিনি। এবং এই এখন পর্যন্ত তিনি এখন রয়েছেন চট্টগ্রাম সার্কিট হাউসে। সেখানে দক্ষিণ চট্টগ্রামবাসীর যে দীর্ঘদিনের স্বপ্ন কালুরঘাট সেতু, সেই সেতুর উদ্বোধন বা সেই সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এখানে একটি মতবিনিময় সভা হচ্ছে। এই সভা শেষে কিন্তু তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ম সমাবর্তনী অনুষ্ঠান দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাবেন এবং সেখানেই সমাবর্তন অংশগ্রহণ করার পর তিনি তার নিজ গ্রাম হাটহাজারীতে যাবেন। সবকিছু মিলিয়ে বলা যায় এবং সেখান থেকে সর্বশেষ হাটহাজারী থেকে তিনি আবারও অর্থাৎ বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে তাকে ঘিরে চট্টগ্রামে যে সমস্ত কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং এই যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, সেই বিষয়ে কিন্তু মানুষজন অনেক বেশি ইতিবাচক হিসাবে দেখছেন। বলছিলেন যে দক্ষিণ জেলা যেই দীর্ঘদিনের স্বপ্ন, অর্থাৎ এই রেল সেতুর কারণে মানুষের দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল, এই অনেক মানুষ এই সেতুর কারণে হতাহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেক দুর্ঘটনাও ঘটেছিল এই একটি মাত্র সেতুর কারণে। ফলে এই সেতুর উদ্বোধন হয়েছে এবং সেটি যেন একেবারেই সঠিকভাবে
বাস্তবায়ন হয় সেই দাবিটুকু কিন্তু দক্ষিণ চট্টগ্রামবাসী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন সবার পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তিনি এখানে একটি সভা শেষ করার পরে কিন্তু সমাবর্তন অনুষ্ঠান স্থলে যোগ দিবেন এবং চট্টগ্রাম বন্দরকে বিশেষ করে হৃৎপিণ্ড আখ্যায়িত করে বলেছিলেন যে দেশের অর্থনীতির লাইফলাইন, দেশের 92% আমদানি রফতানি কার্যক্রম কিন্তু এই বন্দর দিয়ে শেষ হয়ে থাকে। ফলে মানুষজন এটি ইতিবাচক হিসেবে দেখছেন এবং সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এই তার যে কয়েকটি এখানে শেষে সভা শেষে তিনি সমাবর্তন অনুষ্ঠান যোগ দিবেন এবার হাটাজারি, এরপরেই তিনি আবারও ঢাকায় ফিরে যাবেন। ধন্যবাদ আপনাকে অভি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আজ। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লাবিয়া তিথি। মূল অনুষ্ঠান কখন নাগাদ শুরু হতে পারে এবং সেখানে তো আপনি রয়েছেন, অনুষ্ঠান শুরুর আগে নানা আয়োজন প্রস্তুতি নেওয়া হয়েছে, সেই প্রস্তুতি কেমন দেখছেন? বলি যদি প্রধান উপদেষ্টা যিনি কিনা অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু 1:30-এর দিকে এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ৫ম সমাবর্তন রয়েছে সেখানে কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে এবং যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু বেলা দুপুর 2টা নাগাদ কিন্তু তার এই উপস্থিতি অনুযায়ী শুরু হওয়ার কথা রয়েছে। বেলা 2টা নাগাদ আনুষ্ঠানিকভাবে উপস্থিত হওয়ার কথা রয়েছে। একই সাথে যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই যে ৫ম সমাবর্তন, এটি কিন্তু দীর্ঘ 9 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে। এতে কিন্তু শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত। আমি যদি একটু দেখাই যে এখানে কিন্তু ইতিমধ্যে যেই প্রধান উপদেষ্টা যে ভেন্যুতে থাকবেন সেখানে এবং শিক্ষার্থীদের যেই ডিগ্রি দেওয়া হবে, সনদ দেওয়া হবে, সেই সনদপত্র দেওয়ার জন্য কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে ভেন্যুতে চেকিং করে প্রবেশ করানো হচ্ছে। আর একই সাথে কিন্তু এই শত শত শিক্ষার্থী যারা কিনা জড়ো হয়েছেন কালো গাউন পরে, কেউ কিন্তু সকলে কিন্তু তাদের পরিবারের সাথে এসেছেন, কেউ তাদের বাবা মায়ের সাথে ছবি তুলছেন। বলতে গেলে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি আলাদা আবহাওয়া আমেজে চলছে। আর এছাড়াও যদি আমি প্রধান উপদেষ্টার কথা বলি, তিনি কিন্তু সকাল 9:30টার সময় চট্টগ্রামে পৌঁছেছেন এবং এরপরে কিন্তু কালুরঘাটে যে কর্ণফুলী নদীর উপরে রেল সহ সড়ক সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। এছাড়াও কিন্তু চট্টগ্রাম সার্কিট হাউসের ভিত্তিপ্রস্তরের স্মারক ফলক উন্মোচন করেন। এছাড়া এখন কিন্তু তিনি মতবিনিময় সভায় রয়েছেন। আর বেলা 1:30 নাগাদ কিন্তু প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ভেন্যুতে এসে পৌঁছাবেন এবং 2টা নাগাদ তিনি বক্তব্য রাখবেন বলে জানতে পেরেছি আমরা। ধন্যবাদ আপনাকে তিথি। গাজীপুর জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাওয়ালগড় ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শাহিদা আক্তার যশোদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে জেলার উত্তর ছায়াবিথি এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালায় জয়দেবপুর থানা পুলিশ। কর্মকর্তারা জানান, জুলাই আগস্টের আন্দোলনে শিশু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শাহিদা আক্তার যশোদা। এছাড়া গার্মেন্টসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশ্যে তিনি অর্থায়ন করেছেন এমন তথ্যও পাওয়া গেছে। বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙচুর এবং শ্রমিকদের উস্কানি দেওয়ার সাথে তার সম্পৃক্ততার প্রমাণও মিলেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরার বাজারে উঠেছে হিমসাগর আম। পূর্ব ঘোষণা অনুযায়ী 20 মে থেকে হিমসাগর সংগ্রহের কথা ছিল। চাষিরা বলছেন পরিপক্ক হয়ে ঝরে পড়ছে হিমসাগর। নিরুপায় হয়েই বাজারে তুলেছেন তারা। আজ থেকেই আম ভাঙা হবে। এতে যদি প্রশাসন বাধা দেয় তাহলে বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে অনশন শুরু হবে। সাধারণ মানুষ হিমসাগর খেতে পারবে না। অভিযোগ করেন, প্রশাসনের ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষি ও ব্যবসায়ীরা। দেশের বাজারে সুনাম নষ্ট হচ্ছে সাতক্ষীরার আমের। সাতক্ষীরার মানুষ, বিশ্বের মানুষ কেউ খাতে পারবে না যদি আম আজকের থেকে ভাঙার অনুমতি না দেওয়া হয়। সাতক্ষীরার সুস্বাদু আম, নাম করা আম, তারপর আমরা ভাঙার অর্ডার পাচ্ছি না, এই জন্য আমরা চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের থেকে স্যার যদি আমাদের কৃষক ব্যবসায়ীদের প্রতি একটু সহানুভূতি দেখান তাহলে মনে হয় আমাদের কৃষকরা বেঁচে যাবে। শেরপুরে কৃষি প্রণোদনা সমন্বয় প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রান্তিকের অসচ্ছল কৃষকদের বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে প্রভাবশালীদের। সার, বীজ, ট্রে কেনার নামেও টাকা হরিলুটের অভিযোগ করছেন চাষিরা। বিষয়টি তদন্ত করছে কৃষি বিভাগ।
2024-25 অর্থ বছরে ঝিনাইগাতীতে বোরো ধানের উপসি জাত চাষাবাদ প্রদর্শনীর প্রকল্প হাতে নেয় কৃষি বিভাগ। বরাদ্দ দেওয়া হয় 13,70,000 টাকা। প্রকল্প অনুযায়ী 50 জন কৃষকের 1 একর করে জমি নিয়ে তা বাস্তবায়ন করা হবে। প্রতিটি প্রদর্শনীর ব্যয় 27,400 টাকা। প্রকল্পের নথি অনুযায়ী উপসি জাতের ধান 92 চাষাবাদের কথা, তবে মাঠে গিয়ে মিলেছে হাইব্রিড। মেশিনের বদলে চারা রোপণ হয়েছে সেই সনাতনী পদ্ধতিতেই। অভিযোগ উঠেছে 50 জন কৃষককে আনা হয়নি প্রণোদনার আওতায়, এসেছেন তারও কম। তাদের অনেকেই আবার প্রভাবশালী। জাগরে সেক্টরের সাথে পরিচিত আছে, জাগর খাতির আছে, ও গরিব দেয় কিন্তু গরিব মানুষ কোনো বানা না। এই সমলয় প্রজেক্টে যে আপনারা কতটুকু জায়গা পড়ছে? আপনি 2 কোর জমি মনে করেন 4 কোর 2 কোর পড়ছে। প্রকল্পে অনিয়ম আছে আরও। চারা উৎপাদনে 5 লক্ষাধিক টাকায় 4,500 নতুন ট্রে কেনার কথা, তবে মাঠে তার অস্তিত্ব মেলেনি। ব্যবহার হয়েছে পুরনো ট্রে। পুরো টাকাই লোপাটের অভিযোগ চাষিদের। সার বীজ সহ অন্য খাতের টাকাও 9-6-এর অভিযোগ করেছেন তারা। ধানশাইলের একটা প্রজেক্ট ছিল এর আগের বছর, পুরো ওইটা আবার আপনার এই বছর আবার আমাদের এখানে দিছে। ট্রেনে আসছে আপনার উপসহকারী মামু কি বলছে, এখানে কাংসা ইউনিয়নের সমলয় দিছে, এই সমলয়ের কথা বলে আনছে। যদিও প্রকল্পে কোনো অনিয়ম দুর্নীতি হয়নি বলেই দাবি উপজেলার কৃষি কর্মকর্তাদের। কর্তনের মধ্যে আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় এখানে উদ্বোধনের দিন বলে গেছেন যে আপনাদের কর্তনের লাগানির টাকা এবং হচ্ছে কর্তনের টাকা এটা সমন্বয় করে আপনাদের জমিতে কেটে দেওয়া হবে। সরকারি যে প্রতিষ্ঠান ছিল শিমুল, আমি শিমুলের সাথে ইতিমধ্যে আমি কথা বলেছি যে আপনি আমাকে ব্যবহৃত ট্রে আমাকে সরবরাহ করলেন। এরই মধ্যে ভুক্তভোগী একজন কৃষক লিখিত অভিযোগ দিয়েছেন প্রশাসনে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। আমাদের শেরপুর জেলার 2টি উপজেলায় আমাদের এই সমলয় বাস্তবায়িত হচ্ছে। আমরা যে অভিযোগ কথা বলেন, এটা ইতিমধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে লং মার্চ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে দেখা দিয়েছে উত্তেজনা। এই বিষয়ে বিস্তারিত জানবো আমার সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে। শান্ত, আপনি তো সেখানে রয়েছেন, লং মার্চ এখন কোথায় রয়েছে এবং সেখানকার অবস্থা জানাবেন। সাউন্ড গ্রেনেড ছোড়ার কথা শুনেছি আমরা। হ্যাঁ ইশরাত, এখানে কিন্তু শিক্ষার্থীদের যে লং মার্চ, সেই লং মার্চের অগ্রভাগ এই মুহূর্তে একদম যমুনার যে প্রবেশ মুখ সেই সড়কের অংশটিতে রয়েছে এবং এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের এর আগে বেশ কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছিল, বিশেষ করে গোলাপশাহ মাজারে আমরা দেখেছি, মৎস্য ভবনের সামনে আমরা দেখেছি। সেই জায়গাটিতে কিন্তু শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে তারা কিন্তু সামনে এগিয়ে এসেছে এবং যতক্ষণ পর্যন্ত আসলে এখানে কাকরাইল মসজিদের সামনের যে অংশটি রয়েছে, সড়কটি রয়েছে, সেই সড়কে পৌঁছানোর সাথে সাথে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকে অ্যাকশনে যাওয়া হয়, সাউন্ড গ্রেনেড দেওয়া হয়, টিয়ার সেল মারা হয় এবং একই সাথে জল কামানও ব্যবহার করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছে এবং এখন আমরা দেখছি যে পুলিশের কিন্তু লাঠি চার্জ চলছে এবং সেই লাঠি চার্জ দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং বলতে হবে যে পুলিশের যে অবস্থানের জায়গাটি ছিল সেই জায়গাটি পুলিশকেও কিন্তু ইট পাটকেল ছুটতে দেখেছি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে। তাদের যে দাবির জায়গাগুলো ছিল সেটি আবাসন নিয়ে মূল দাবির বিষয়টি এবং সেই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তাদের এই লং মার্চ ঘোষণা করা হয় এবং তারা প্রাথমিকভাবে কিন্তু বলেছে যে শান্তিপূর্ণভাবেই তাদের এই লং মার্চটি অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে তাদের যেই অবস্থান সেই অবস্থানটি কিন্তু এই মুহূর্তে বলতে হবে যে বেশ ঘোলাটে হয়ে গেছে এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখানে লাঠিচার্জ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার প্রক্রিয়া কিন্তু এখানে চলছে। বলতে হবে যে শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল মূলত আবাসন নিয়ে তাদের জটিলতা এবং সেই আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে একটা ভর্তুকির আওতায় নিয়ে আসা এবং একই সাথে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটি নির্মাণের ক্ষেত্রে যে বাজেট কর্তন না করা এবং সেটি একে দ্রুততম সময়ে সেটিকে প্রাধান্য দিয়ে যাতে হচ্ছে যে কাজটি করা হয় সেটিও কিন্তু নিশ্চিত করার দাবি তারা করে আসছেন এবং আমরা এখানে দেখেছি যে বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কাকরাইল মসজিদের এখানে রয়েছে। আমরা একটু তাদের সাথে
তাদের সাথে একটু দেখা করতে চাই। শিক্ষার্থীদের একজনের কথা শুনছিলাম, আমরা কিন্তু দেখছি যে আরো টিয়ার সেলের শব্দ এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পেলাম। এবং বলতে হবে যে শিক্ষার্থীরা এখন ছত্রভঙ্গ হয়ে মৎস্য ভবনের দিকে অবস্থান করছে এবং বিপুল সংখ্যক পুলিশ তারা কিন্তু এই কাজের সাথে এই শিক্ষার্থীদেরকে যমুনার যে সামনের অংশ সেখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার কাজ তারা করছেন। এবং কিছুক্ষণ পরপর আমরা কিন্তু ইটপাটকেল ছোড়ার ঘটনাও দেখতে পাচ্ছি। আমার সাথে থাকা ক্যামেরা পার্সন সৈকতকে বলবো আমরা যদি সড়কের বাম পাশটাতে একটু যাই, আমরা দেখতে পাচ্ছি যে ইটপাটকেল ছোড়া হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করছেন। এবং সড়কের এই পাশেও কিন্তু শিক্ষার্থীদের অবস্থান এবং সাউন্ড গ্রেনেডের শব্দ আমরা পাচ্ছি। শিক্ষার্থীরা কিন্তু ছত্রভঙ্গ হয়ে যাচ্ছেন। আমরা মনে হয় সড়কের মাঝখানে কয়েকজনকে আহত দেখতে পাচ্ছি এবং এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে পুলিশের যে আসলে অবস্থান এটা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের জায়গা রয়েছে। তারা অভিযোগ করছিলেন আমরা সড়কের মাঝখানে একজনকে আহত হয়ে শুয়ে থাকতে দেখছি এবং তাকে ঘিরে তার সহপাঠীরা হয়তো অবস্থান নিয়ে আছেন এবং পুলিশের যে অবস্থান সেই অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে সকালবেলা আমরা যেটুকু তথ্য আমরা জেনেছিলাম যে সকাল 11টা নাগাদ শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে জড়ো হতে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবং সেখান থেকে তারা কিন্তু দাবি করেন যে তাদের যে 3 দফা দাবি রয়েছে, বিশেষ করে আবাসনের ক্ষেত্রে তারা যে জটিলতাগুলো ভোগ করছিলেন তাদের অভিযোগের জায়গাগুলো তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তারা বলছিলেন যে তাদের হল সুবিধা না থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াত, লেখাপড়া এবং ক্যাম্পাসে পাঠদানের যে কর্মসূচি সেই কর্মসূচি বেগবান নয় এবং তারা সুবিধা ভোগ করতে পারছেন না এবং তাদের যে একাডেমিক কার্যক্রম সেই কার্যক্রমও সঠিকভাবে পালন হচ্ছে না। সেই কারণে তারা কিন্তু 3 দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবির প্রেক্ষিতে তারা লং মার্চ ঘোষণা করেছেন এবং সেইটির ক্ষেত্রেই কিন্তু আমরা দেখেছি যে লং মার্চ বেশ কিছু জায়গা থেকে তাদের যে ব্যারিকেড সেই ব্যারিকেডগুলো ভেঙে যমুনার সামনে এসে তারা অবস্থান নিতেই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এখনো উত্তেজনা বিরাজ করছে এবং কি হয় শেষ পর্যন্ত আমরা আছি, হয়তো সবশেষ যে আপডেট থাকবে সেটি জানিয়ে দিতে পারবো। ধন্যবাদ আপনাকে শান্ত, সেখানে থাকুন। পরবর্তী আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো আমরা।